শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আজ 19 জানুয়ারি, বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজ জন্মদিন। 1936 সালের এই দিনে বগুড়ার বাগবাড়িতে উনি জন্মগ্রহণ করেন। বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন নিজ কর্মগুণে এবং নিজ ভাবনায়, চিন্তা চেতনায় মানুষকে কাছে টেনেছেন, মানুষের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। আজকে আমরা সেই মহান নেতার রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করবার চেষ্টা করব। আমাদের সাথে এই মুহূর্তে এই আলাপে আছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ডিএমও এবং ডিএমআই মেজর অবসরপ্রাপ্ত এম মুজিবুল হক, এবং আমাদের সাথে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রিটা রহমান। দর্শক, আপনারাও আমাদের এই আলোচনায় আছেন, আশা করি পুরো আলোচনা জুড়েই আপনারা থাকবেন আমাদের সাথে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বানিয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই মেজর অবসরপ্রাপ্ত মুজিবুল হক, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। থ্যাংক ইউ। আমাদের যে আজকের আলোচ্য বিষয় আমরা আসলে নির্ধারণ করেছি শহীদ জিয়া, ক্ষণজন্মা মহাপুরুষ ও আদর্শের রূপকার। আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আমাদের রাজনীতিতে এক নূতন ধারার সূচনা করা, কিংবা যদি বলি আধুনিক বাংলাদেশের রূপকার, এই সবগুলো বিষয় রয়েছে। কিন্তু তার আগে যেহেতু সেনাবাহিনীতে উনি ছিলেন এবং বাংলাদেশের অভ্যুদয়ের সাথে তার যে সম্পর্ক, সংশ্লেষ, সেই বিষয়টি যদি একটু দৃষ্টিকোণ থেকে আপনার যে সামরিক বাহিনীর দৃষ্টিকোণ থেকে আলাপ করেন, যে সেই সময়ে একজন মেজর হয়ে কিভাবে উনি ঘোষণা দিলেন কিংবা উই রিভল্ট বললেন, এই বিষয়গুলো তখনকার দিনের জন্য কতটা চ্যালেঞ্জ ছিল, ওনার ব্যক্তিগত জীবন ছিল, ওনার পারিবারিক জীবন ছিল, নিজের জীবন, পরিবারের জীবনকে ঝুঁকির মধ্যে রেখে এ ধরনের একটি ঘোষণা দেওয়া এবং তার পরিণতির কথা চিন্তা করা, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মূল্যায়ন শুনব। থ্যাংক ইউ। আপনি ঠিকই বলছেন, ক্ষণজন্মা মহাপুরুষ, এবং আমি একজন সৌভাগ্যবান যে আই ওয়ার্কড উইথ দিস গ্রেট ম্যান। আমি তার সঙ্গে বাংলায় কীরকম করে বলবো আমি জানি না, হয়তো ম্যাডাম বলতে পারবে। ওনার সঙ্গে আমার চাকরি জীবনে 72 সনের আগে, 72 আগে কোনো দিন দেখাই হয়নি, আমি নামই শুনি না ওনার। আচ্ছা, আমি চাকরি করছি আজীবন বেলুচ রেজিমেন্টের অফিসার, উনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার। আমি চাকরি করছি আজাদ কাশ্মীরে এবং বেলুচিস্তানে, উনি চাকরি করছেন বেশিরভাগই ইস্ট পাকিস্তানে। দেখা হয়নি, কথা হয়নি, জানি না একজনকে। কিন্তু ওনার সঙ্গে আমার দেখা হয় 72 মাঝামাঝি, 72 মাঝামাঝি, হ্যাঁ মাঝামাঝি সময়, মানে দেশ স্বাধীনের পরে। হ্যাঁ। আচ্ছা, আমি তখন এই আমার আমি একটা অফিস করছিলাম, ওখানে এই একটা অপারেশন রুম ছিল, বড় বিরাট ম্যাপ রুম, চারদিকে বড় বড় ম্যাপ, মাঝখানে আমি বসা। আমি চেয়ার আনিয়েছিলাম ওই ইন্টারকন হোটেল থেকে। আমি ইয়াহিয়া খান না, ওই যে নেওজির চেয়ার, ওই সিংহাসনের মতন চেয়ার, ওইটা আমি আনাই, ওইটার মধ্যে বসতাম। তো উনি আসছেন, আমি ওখানে তখন কি করতেছিলাম আমি বলি আপনাকে, আই স্টিল রিমেম্বার খুব ক্লিয়ারলি। আমি ওখানে এই যত এই লোকজন সব যুদ্ধের পরে তো সব ছিটাই মিঠাই চলে গেছে, এখানে গেছে, ওখানে গেছে। মনে করেন শমশের মুবিন ট্রিটমেন্টের জন্য জিডিআর গেছে, তো সিপাহী হোক, মামুক হোক, অফিসার হোক, আমার কাছে ক্লিয়ার নিতে হতো। ডিএমএ হিসাবে আমার এটা কাজ ছিল, ক্লিয়ার দেওয়া। তো তখন আমি একজন হাওলদার, সে চাকরি করতো, আপনার সে ছিল ওই
চাকরি করতো না, সে গ্রুপ ছিল কাদেরিয়া বাহিনীর লোক ছিল সে। আচ্ছা, সে তাকে আমি ডিব্রিফিং করতেছি। আমার লক্ষ্য হলো এই কাদেরিয়া বাহিনী আবার যদি কোনোদিন আমাদের যুদ্ধ করতে হয়, এখানে কোনো একটা প্রবলেম হয়, তাহলে এ কোথায় কোথায় হাইড আউট করছে, কোথায় কোথায় এই করছে, আমি এটা নোট করব। আচ্ছা। আমি ওর জন্য নকশা আঁকতেছি, বুঝছেন, আই এম থিঙ্কিং অ্যাহেড। তো হঠাৎ দরজা খুলে দেখলাম একটা ভেরি স্মার্ট, এবং আপনি দি রুম ইলেকট্রিফাইড। আচ্ছা, উনি ঢোকার সঙ্গে সঙ্গে he is such a personality. Such a personality is. Hey DMI, how are you, this that, কথাবার্তা বলে এই শুরু হলো ওনার সঙ্গে আমার অফিস। এই যেটা বললাম এটা আমার অফিস। তারপরের অফিস হলো খালেদ মোশাররফ সাহেবের জিএম সিজিএস, আর তারপরের অফিস হলো ওনার ডেপুটি চিফ। আচ্ছা, আচ্ছা, উনি আসলেন, ওনার সঙ্গে আমার প্রত্যেক দিন কতবার দেখা হয়েছে। আচ্ছা, উনি আসলেন কুমিল্লা থেকে আসা, উনি কুমিল্লার ব্রিগেড কমান্ডার ছিলেন, কুমিল্লা থেকে পোস্টেড টু চিটাগং। আপনি বলছিলেন যে ওনার সেই সব ৭২-এর পরে ওনার সাথে আপনার দেখা হলো। এরপরে ৭৫-এর পট পরিবর্তনের সময়ে ওনার একটি ভূমিকার কথা আমরা জানি, যেটি ৭ই নভেম্বর। সেই ভূমিকাটি আপনি কিভাবে দেখেন? কারণ তখন আমরা বলি যে ইতিহাসের একেবারে সংকটময় মুহূর্তগুলোতেই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই জাতি পাশে পেয়েছে। যেমনটি স্বাধীনতা যুদ্ধের সময় বলা হয়, ঠিক একইভাবে ৭৫-এর পট পরিবর্তনের পরও জাতি একটি দিশাহীন অবস্থা, দিগ্বিদিক অবস্থায় ছিল, এরকমটি বলা যায়। প্রায় ৩ দিন দেশে কোনো সরকার ছিল না, এরকম একটি অবস্থা। সেই সময়ে আবার সেই কণ্ঠ বেতারে শোনা গেছে এবং মানুষ নতুন উদ্দীপনায় উজ্জীবিত হয়েছে। সেই সময় তো আপনি বিষয়গুলো খুব কাছ থেকে দেখেছেন, সেই প্রেক্ষাপটটা যদি একটু আলোকপাত করেন। আমি একটু বলি, আপনার একটু ব্যাকগ্রাউন্ড না গেলে হবে না। জি প্লিজ। আপনার ২৭ তারিখে যান, 27 মার্চ, উনি যে ঘোষণা দিলেন, এটা বাংলায় কী হবে, ক্ল্যারিয়ন কল মানে বাংলা কি করবে আপা বলতে পারবে। জি, এইটাই ছিল ক্ল্যারিয়ন কল টু দি মিলিটারি পার্সোনাল এবং ইউথ অফ বাংলাদেশ, যে আমরা যুদ্ধে নামতেছি। এবং যুদ্ধটা হইল যে আমরা লিবারেশন ওয়ার বলি বা মুক্তিযুদ্ধ বলি বা স্বাধীনতার যুদ্ধ বলি, যুদ্ধটা হইল সিম্পল। আমি সিম্পল সিপাহী হিসাবে বলতেছি। আমার যদি সিপাহী, আমার আছে অস্ত্র আছে, আমাকে যদি গুলি মারে আমি তো করবো না। সেটাই হয়েছে। যত ইস্ট বেঙ্গল ব্যাটালিয়ানগুলো ছিল, ওদের সঙ্গে ওরা গিয়া অস্ত্র নেওয়ানোর চেষ্টা করছে, ওদেরকে নিরস্ত করার চেষ্টা করছে, ওরা দে ফট ব্যাক। এইটাই হলো যুদ্ধ। এখন ওই ২৭ তারিখে দেখেন, এটা কথাটা একটু আমার শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন প্লিজ। ২৭ তারিখে কিন্তু একটা উনি প্রথমে দিলেন, প্রেসিডেন্ট ডিক্লেয়ার করলেন, তারপরে ওইটা চেঞ্জ করে দিল একটা। দিস ওয়াজ দ্য পয়েন্ট। এইখানে কিন্তু হিস্ট্রি বদলাই দিল, এবং এইখানে কিন্তু আওয়ামী লীগ এই স্বাধীনতার যুদ্ধকে হাইজ্যাক করে নিল, বুঝছেন। আওয়ামী লীগ হ্যাড নো রোল, আওয়ামী লীগের কোনো রোলই নাই, এটা একেবারে নাই। ইউ টেক ইট ফ্রম মি। আপনার আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান সাহেব, শেখ সাহেব তো চাইছিলেন না এরভাবে, উনি চাইছেন স্বাধীনতা হোক, কিন্তু এইভাবে না, আমরা আন্দোলন করে করে স্বাধীন হব এবং পশ্চিম পাকিস্তানের সঙ্গে একটা আমাদের সম্পর্ক থাকবে। এবং এইটা ভুট্টোর সঙ্গে উনি আসার সময় বলে আসছেন, অঙ্গীকারবদ্ধ হয়ে আসছেন পরে। তো এখন ওই পয়েন্টে কিন্তু আওয়ামী লীগ হাইজ্যাক হয়ে গেছে। এবং আওয়ামী লীগ কিন্তু তখন আওয়ামী লীগ না, আওয়ামী লীগের মধ্যে 67 থেকে কিন্তু এজেন্ট ঢুকাই দিছে, অনেক এজেন্ট, এগুলা নাম বলার দরকার নেই, আপনারা জানেন সবে, অনেক এজেন্ট ঢুকাই দিছে এবং তারা কিন্তু কন্ট্রোল করছে। আচ্ছা, ওই তখন থেকে কিন্তু যুদ্ধটা করছে আমরা, এরা এই সিপাহীরা, তারা যুদ্ধ করছে, তারা ট্রেনিং করেছে, তারা লিডারশিপ দিছে। এবং সব ইম্পর্টেন্ট জিনিস হলো লিঙ্কেজ, একটা গ্রুপের সঙ্গে একটা লিঙ্কেজ এবং ভারত কিন্তু তখন এই অস্ত্র, হেভি ওয়েপন কিন্তু নিয়ে নিয়েছিল
বাংলাদেশিদের কাছ থেকে হেভি ওয়েপন নিয়েছে, সব ওয়েপন নিয়ে নিয়েছে, তাদের অস্ত্র দিয়েছে, দ্যাট মিনস তাদের কাছে তুমি ইউ আর ডিপেন্ডেন্ট। জি, তারপরে এই আপনার নকশা, তারপরে যে এমনকি দূরবীন, কম্পাস, এগুলো ছাড়া আপনি পারেন না, ওইগুলো নিয়ে নিছো। জি, ওয়্যারলেস সেট তো ছিলই না, ওয়্যারলেস সেট তাদের লোক দিয়ে করতো, সিগন্যাল সেট। যাই হোক, উনি আসলেন, ওনার সঙ্গে উনি আইসা আমাকে বললেন যে উনি ঠিক আছে, দিস দ্যাট ওকে। উনাকে কিন্তু দেখেন, একজন আর্মি অফিসার যে পোস্টে থাকুক, পোস্টে দিস ইজ দ্য পোস্ট, সেনাবাহিনী প্রধান বা ডাইরেক্টর মিলিটারি অপারেশন বা ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স, দেয়ার ইজ এ ডাইরেক্টরি অফ ডিউটিস। আমার কী কী ডিউটি রাইট, আমার থাকে, কিন্তু ডেপুটি চিফের কোনো ডাইরেক্টরি অফ ডিউটিস নাই, কারণ ডেপুটি চিফ হঠাৎ করে বাড়ছে, ক্রিয়েট করা হয়েছে, পোস্ট তখন ছিল না। হ্যাঁ, ওনাকে আসলো কেন? কারণ উনি ওই যে স্বাধীনতা ঘোষণা করছে, এটা তো ওদের আওয়ামী লীগের ন্যারেটিভে ছিল না, জি, আওয়ামী লীগের প্রোগ্রামে ছিল না, কাছাকাছি উনরা তখন থেকেই একে বাইর করার জন্য একবার শুনি উনি যাবে একটা হেড অফ দ্য মিলিটারি মিশন ইন ইউগোস্লাভিয়া, তারপরে শুনি উনি যাবে অ্যাম্বাসেডার, তখন হাই কমিশনার হয় না, অ্যাম্বাসেডার টু কানাডা, এ সমস্ত। তারপরে তদবির করে ওই যে আপনার এমআর সিদ্দিকী সাহেব, এবার এনাকে ডোন্ট ডু দিস, কি দরকার, উনি ইয়াং ম্যান, দিস দ্যাট, যাবো কোথায়, দিস দ্যাট, অ্যান্ড হিজ ওয়াইফ অলসো সাফার্ড, প্লিজ লুক আফটার হিম। এটা তো শেখ সাহেব আবার দয়ালু হয়ে ওনাকে বানালেন, কিন্তু ডাইরেক্টরি অফ ডিউটি ছিল না, উনি বসে আছে অফিসে। আচ্ছা আচ্ছা, কিন্তু অফিসে বসে হি ইজ এ ভেরি স্মার্ট ম্যান, অ্যান্ড সে কিন্তু ওই কাজ ছাড়া থাকতে পারে না, থাকতে পারতো না। উনি সকালবেলা উঠে, আমার 6টার সময় উঠে 6:30 7টার সময় হি উইল বি ইন দ্য হেলিকপ্টার, তখন ইন্ডিয়ান এয়ারফোর্সের হেলিকপ্টার দিয়েছিল আমাদেরকে। হেলিকপ্টারে সে আজকে এই ব্রিগেড, কালকে চিটাগং, পরশু রংপুর, এই ঘুরতো। আচ্ছা, আচ্ছা। 1 নম্বর। 2 নম্বর উনি করলেন যে উনি ওই যে গ্যারেজিন ইঞ্জিনিয়ারকে ডেকে বলে যে রাস্তা এরকমের ক্যান্টনমেন্টে এটা সোজা করো, অ্যান্ড ক্যান্টনমেন্ট বিউটিফিকেশন করো। এখন দেখেন ক্যান্টনমেন্টের রাস্তা সোজা এবং বিউটিফিকেশন, এইটা উনি শুরু করছেন। আচ্ছা, এবং এটা ওনার ডিউটি, ডাইরেক্টর অফ ডিউটিজের মধ্যে নাই। তো এই হি ওয়াজ এ গ্রেট ম্যান ইন ম্যানি রেসপেক্ট, ডাইনামিক পার্সোনালিটি। হ্যাঁ, ডাইনামিক পার্সোনালিটি, এবং উনি আপনার এই চক্কর বক্করের মধ্যে নাই। উনি বলছে যে ডেমোক্রেসি হোক, উনি চাইতেন ডেমোক্রেসি হোক। জি বুঝতে পারছেন স্যার, আমরা আবারও আপনার কাছে আসবো, একটু আমরা thank you, রিটা thank রহমান you. আছেন আমাদের সাথে, একটু শুনে আসি। রিটা রহমান, আমরা অনুষ্ঠানের শুরুতে যদিও আপনার পরিচয় দিয়েছিলাম রাজনৈতিক বিশ্লেষক, কিন্তু আমরা মোটামুটি যারা রাজনীতি সচেতন তারা সকলেই জানে আপনার বাবা মশিউর রহমান জাদু মিয়া, যার অবদান এই আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনে, এবং শুরুর দিকে উনি, আমি যদি ভুল না করে থাকি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বা এক নং ভাইস প্রেসিডেন্ট হিসেবে উনি শুরু করেন রাজনৈতিক ক্যারিয়ার বিএনপিতে। সেই সুবাদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে তার ঘনিষ্ঠতা এবং পারিবারিকভাবে আপনাদের জানাশোনা এবং সেই অভিজ্ঞতাগুলো আপনারাও কাছ থেকে দেখেছেন, সেই বিষয়গুলো একটু আমি জানতেই চাই আপনার কাছে। জি, এটা বলতে গেলে আসলে আমার আব্বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কাছে একসময় নিজেই যান। আচ্ছা, হ্যাঁ, এবং এটা আমরা ওই সময়টা যদি ফিরে যাই আমাদের দেখতে হবে, ভাই খুব সুন্দর করে বলেছেন। তো উনি বলেছেন উনি যে একজন মহান আত্মা, একজন মিলিটারি থেকে ওনার যে দেশপ্রেম ছিল, এগুলো কিন্তু ওনার বক্তব্যের মধ্যে ফুটে আসে। হ্যাঁ, এবং কোনো নির্দিষ্ট দায়িত্ব বন্টন করে না দেওয়ার পরেও উনি ওনার গতিশীল নেতৃত্বের কারণে বা দায়িত্বের কারণে অনেক দায়িত্বশীল কাজ করেছেন, যেটার অবদান এখন আমরা মানুষ এটা সুফল ভোগ করছে। তো জিয়াউর রহমান সাহেব এলেন, ক্ষমতায় এলেন হচ্ছে 7ই নভেম্বর 1975 সালে, এবং তারপরেই তো উনি তখন তো দেশের, আমরা জানি স্বাধীনতার পরে যে দেশে সংকট ছিল, যে দেশ গড়ার যে কাজগুলো প্রাথমিকভাবে কোনো কাজটাই সেভাবে হয়নি। কেন হয়নি? কারণ হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ
বাংলাদেশকে সব দিক থেকে নিয়ন্ত্রণ করতেন। শেখ সাহেব ফিরে আসার পরেও উনি কিন্তু অনেক কিছু চাইলেও হয়তো করতে পারেন নাই, শেখ মুজিবুর রহমান সাহেব, বা উনি ভারতীয় সেই আগ্রাসনের যেই একটা গেরাকল ছিল সেটার মাঝখানে পড়ে গেছিলেন। ওনার পক্ষে দেশের শাসন, প্রকৃত শাসনটা হাতে নেওয়া সম্ভব ছিল না কোনোভাবেই, এবং সে চেষ্টা ওনারা করেছেন বলে জানা যায়নি বিভিন্ন সময়। তো সেই ৭৫-এর ঘটনার পরে দেশ তো তখন আসলে স্বাধীনতার পরে একেবারে ভঙ্গুর অবস্থা, অর্থনীতি নাই, তারপরে পররাষ্ট্রনীতি, অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার একেবারে দুর্বল, কোনো কিছুই সেভাবে করা হয়নি। তো জিয়াউর রহমান সাহেব এলেন ৭ই নভেম্বর ৭৫। তো উনি এরকম একটা পরিস্থিতিতে উনি কি করবেন, উনি একটা উপদেষ্টা মণ্ডলী করলেন এবং রাজনীতিবিদদের উনি সঙ্গে নিলেন, কারণ উনি জানেন যে এই কাজগুলো রাজনীতিবিদদের নিয়েই করতে হবে। সেজন্য প্রথম পদক্ষেপে তিনি রাজনীতিবিদদের নিয়ে একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেন, এবং সেটা নিয়ে উনি ৭৭ সাল পর্যন্ত, এটা উনি যেটা বলেছিলেন যে আমি একজন কি বলে শব্দটা এখন ভুলে গেলাম, উনি বলেছিলেন যে উনি সরকারে যাবে না, কিন্তু উনি গণতন্ত্রে উত্তরণের জন্য পরিস্থিতি তৈরি করবেন এবং রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিবেন। তো সেই প্রক্রিয়া আমার আব্বা কিন্তু তখন ওনার সঙ্গে ঠিক ওইভাবে ছিলেন না। আর কিন্তু দেখা গেল সেই সময় প্রতিদিনই নতুন নতুন ষড়যন্ত্র হচ্ছে, একটার পর একটা কু অ্যাটেম্প্ট হচ্ছে, ভাই হয়তো ভালো বলতে পারবেন, এবং অনেকগুলো কু অ্যাটেম্প্ট হলো। এই আপনার ৭৫-এর পর থেকে ৭৭ পর্যন্ত 18টা সিরিয়াস কু অ্যাটেম্প্ট হয়েছে। সিরিয়াস শেষ কু অ্যাটেম্পটা হয়েছিল আপনার হচ্ছে ৭৭ সালে যখন জাপান এয়ারলাইন্স হাইজ্যাক করে নিয়ে আসে ঢাকায়, তখন একদিনে 2টা কু অ্যাটেম্প্ট হয়। একটা হচ্ছে এয়ারফোর্সের তরফ থেকে, আর একটা বগুড়া ক্যান্টনমেন্টে। বগুড়া ক্যান্টনমেন্ট গুরুত্বপূর্ণ, ভাই বলতে পারবেন যে অস্ত্রশস্ত্র গার্ডগুলো বগুড়া ক্যান্টনমেন্টে ছিল, সুতরাং ওখানে কু হওয়াটা কিন্তু খুব সিরিয়াস ব্যাপার। তো সেই কারণে খুব আতঙ্কিত হয়ে গেছিল দেশে, একটা অস্থিতিশীলতা। তখন আমার আব্বা তখন ন্যাশনাল আর্মি পার্টি ভাসানী ন্যাপের চেয়ারম্যান ছিলেন। তো উনি সেই সময় তখন ওনার নুরুল ইসলাম শিশু সাহেব ছিলেন জিয়াউর রহমান সাহেবের উপদেষ্টা। তো তার সঙ্গে যোগাযোগ করেন আমার আব্বা এবং বলেন যে আমার এখন জিয়ার সাথে আমাকে বসিয়ে দিতে হবে, এবং সেই সময় থেকে আমার আব্বা জিয়ার কাছে গেলেন একটা প্রস্তাব নিয়ে, যে এইভাবে যদি থাকে এই হেজিমনিক আক্রমণ আমাদের ছাড়বে না, আমরা এই যে অবকাঠামো, যেখানে এখন যেমন এই পরিস্থিতি যে ভারতীয় এবং আওয়ামী লীগের দোসররা এখনো কিন্তু গুরুত্বপূর্ণ পদগুলো দখল করে আছে, সেই সময় একই পরিস্থিতি ছিল। তো এটা করতে হলে আমাদের একটা প্রক্রিয়ার মাধ্যমে এই কাজগুলো করতে হবে, না হলে এরা যখনই সুযোগ পাবে ওরা আমাদের ছোবল দিতে চেষ্টা করবে। তখন আমার আব্বা জিয়াউর রহমান সাহেবের সঙ্গে একটা চুক্তি করেন, এবং সেই চুক্তিটা স্বাক্ষর করেন হচ্ছে নুরুল ইসলাম শিশু সাহেব এবং মওদুদ আহমেদ, ওনারা দুজন সাক্ষী ছিলেন, এবং আমার আব্বা এবং জিয়াউর রহমান। তো দীর্ঘ 3 মাস ওনারা আলোচনা করেন এবং ওই একটা প্রক্রিয়া ওনারা তৈরি করেন। প্রক্রিয়াটার নাম ওনারা নামকরণ করেন। আপনারা হয়তো কেউ এই বিষয়গুলো নিয়ে আলোচনা খুব কম শুনেছেন, কেউই বলে না কথাগুলো, কিন্তু অনেক সাক্ষী আছে এখনো যারা হয়তো উইল অ্যাট ওয়ান পয়েন্ট বেয়ার মি আউট। হ্যাঁ, সেটা হচ্ছে যে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া নামে ওনারা শুরু করেন এই প্রক্রিয়া, যেটাকে ইংরেজিতে বলা হতো আ প্রসেস অফ ট্রানজিশন টু ডেমোক্রেসি। এবং এটা যখন করছিলেন তখন আমরা জানি যে আমাদের মতন তৃতীয় বিশ্বের ছোট দেশগুলোতে আন্তর্জাতিক মানে আমাদের বহির্বিশ্বের বন্ধু প্রয়োজন হয়, তাই না? যখন ভারত স্বাধীনতার যুদ্ধটাকে কুক্ষিগত করে, তখন কিন্তু ভারত 2টা লবি ছিল এই বিশ্বে, একটা ছিল সিনো আমেরিকা আর একটা ছিল ইন্দো সোভিয়েত, রুশ ভারতের যে লবিটা, তারাই জয়ী হয় এবং স্বাধীনতা যুদ্ধটাকে ওনাদের পক্ষে রাখে। তো ৭৫ সাল পর্যন্ত তারা ধরেছিল বাংলাদেশের স্বাধীনতা তাদের আওতার মধ্যে রেখে বাংলাদেশকে একটা নতুন সদ্য জন্ম নেয়া দেশটাকে তাদের নিয়ন্ত্রণে রাখবে, কিন্তু সেটা আর বেশি দিন সম্ভব হয়নি, কারণ আমরা জাতিগতভাবে পরাধীন থাকতে অভ্যস্ত না, তাই না? তাই একসময় এটা ধস নামে এবং জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে তখন নতুন বাংলাদেশের একটা
প্রেক্ষাপট তৈরি হয় এবং সেদিকে বাংলাদেশ হাঁটতে শুরু করে। তো এই যে প্রক্রিয়াটা ওনারা শুরু করলেন, আমি বলি এটা আমার আব্বার সঙ্গেই মূলত এই প্রক্রিয়াটা শুরু হয়। এবং এই প্রক্রিয়াটা এটা হলো, এবং বিশ্ব বহির্বিশ্বের সিনো আমেরিকান যে লবিটা ছিল তাদের সঙ্গে সঙ্গে ওয়েলকাম করে। এবং আমরা জানি যে জিয়াউর রহমানের রাজনৈতিক সফলতা বা তাদের সুষ্ঠুভাবে দেশটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ যে করেছিলেন সেটার পেছনে চীনের একটা বড় ভূমিকা ছিল, এবং রাষ্ট্রও কিন্তু অনেক সহায়তা করেছিল প্রক্রিয়া আসতে, রুশ ভারতকে ঠেকানোর জন্য বিশেষ করে, কারণ এটা গুরুত্বপূর্ণ। আমরা যখন কথা বলছি এটাকে খুব ঠুনকো মনে হয় যে বিদেশি শক্তিরা কেন আমাদের ইন্টারফেয়ার করবে, কিন্তু করে। বাস্তবতা হচ্ছে তাদের অংশগ্রহণ কোনো না কোনোভাবে প্রয়োজন হয়, না হলে অনেক সংকট উত্তরণ সম্ভব হয় না। ডক্টর ইউনূসের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, আমরা সবাই জানি। তো সেভাবে তারা কিন্তু এই প্রক্রিয়াটা চালু করলেন। ওনারা প্রথমেই ঠিক করলেন যে প্রেসিডেন্ট, তখন তো রাষ্ট্রপতি পদ্ধতির সরকার ছিল, তো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হতে হলে প্রথমেই প্রেসিডেন্সিয়াল ইলেকশন দিতে হবে। তো ওই ধারাতে তখন রাজনীতি উন্মুক্ত করে দেওয়া হলো। তার আগে কিন্তু রাজনীতি বন্ধ ছিল। তো ৭৭ সালের কথা বলছি, শেষের দিকে এটা ঘোষণা দেওয়া হলো। ৭৮ সালে জাতীয়তাবাদী ফ্রন্ট তৈরি করা হলো, সমমনা 6টা দলকে নিয়ে। তার মূল দল ছিল হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি, ভাসানী এবং জাগো দল, যেটা জিয়াউর রহমান সাহেবের জন্য তৈরি করা হয়েছিল। এই কারণেই যে উনি তো ওনার তো রাজনৈতিক দল ছিল না, এবং উনি কিন্তু রাজনীতি করতে চাননি। উনি বলছিলেন যে আমি ক্যাটালিস্ট হিসেবে কাজ করব, গণতন্ত্র উত্তরণ করব। হ্যাঁ, কিন্তু পরবর্তী সময় হ্যাঁ না ভোট করে উনি বোধহয় যাচাই করে দেখলেন যে জনগণ তাকে চায় কিনা। যাই হোক, পরবর্তীতে যে ঘটনাটা ঘটলো সেটা হলো গিয়ে আপনার গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া চালু হলো। এদিক থেকে ফ্রন্ট তৈরি হলো 6টা দলের, এবং রাষ্ট্রপতি নির্বাচন হলো, এবং জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন। এখানে একটা ব্যাপার ছিল যে ইউনিফর্ম পরে, এই কথাগুলো ক্রিটিক্যাল, কিন্তু এই বিষয়গুলো অন্তত মিডিয়াতে আসা দরকার। এই কারণে দেখেন, কোনোটাই তো স্ট্রেট লাইন না। সারা বিশ্বে আমরা কি এক সরল রেখার উপরে কি সব কোনো কাজ সম্পন্ন হয়েছে বলেন আপনি? প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ, আমাদের এদিকে বিভিন্ন যে বাংলা যে ভাঙলো, বাংলা যে ভাগ হলো, এগুলো সব কিছুর পিছনে কিন্তু অনেক ঘটনাগুলো আছে। একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নীলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নীলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। মেজর অবসরপ্রাপ্ত মুজিবুল হক, আমরা যে আলোচনা করছিলাম, আমরা জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে বিষয়টি, যে 7ই নভেম্বরের যে প্রেক্ষাপট, সেই সম্পর্কে যদি একটু আলোকপাত করেন। তখনকার পরিস্থিতিটি কেমন হলো? 72 থেকে মঞ্জুর, জেনারেল কর্নেল মঞ্জুর, তাকে বেদম পিটাইছে ওই যশোরে, হি ওয়াজ বিটেন আপ। তারপরে এই ঢাকায় এই নুরুজ্জামান সাহেব, হি ওয়াজ আন্ডার ফায়ার, বাইরে পড়তে পারতেন ওখানে বিডিআর ক্যাম্পে। আর বিডিআর আর রক্ষী বাহিনী যুদ্ধ, এই সমস্ত আরও কত জায়গায়। রংপুরে একটা মিউটিনি হয়েছে। ইন দ্যাট মিউটিনি আই গট এ বুলেট, আমার এই মাথায় বুলেট পাইছি আমি। এটা কত সালে? 72-তেই। আচ্ছা। আই গট এ বুলেট হিয়ার। এবং আমার এখানে ক্যাপ্টেন হোসেন, ইপিআরের ডক্টর, সে আমাকে নিউ সেনপাড়া এরশাদ সাহেবের বাসায়, ওখানে গিয়া চারদিকে কোনো কিছু নাই আপনার। ওখানে হসপিটালে, রংপুর বিরাট হসপিটাল, ওখানে দরজা জানলাও নাই, সব নিয়ে গেছে। আচ্ছা, ওখানে উনি আমাকে, সে কী করবে বলে যে স্যার আপনার এখন, আমি তো করবো কেমনে, আপনাকে গুলি বের করবে, কি সেলাই করবো কেমন? আমাকে সে সুই সেলাই দিয়েছি করো। তো ওর স্ত্রীর সুই আর সুতা ওই মোমবাতিতে গরম করে বলে স্যার ব্যথা লাগবে। আমি মুখে একটা দিব, আমি দরকার নাই। সেলাই 7টা সেলাই করছে,
অ্যান্ড ফাইন, 1 সপ্তাহ পরে খুলে গেছে, নো প্রবলেম। আচ্ছা, ওই এই অবস্থায় এগুলো হইল কেন? একটা কারণ হলো যে আমরা আচমকা যুদ্ধের পরে আচমকা সাডেনলি মুক্তি বাহিনীকে ডিজলভ করে দিল, এবং জেনারেল ওসমানী জানেও না। জেনারেল ওসমানী এটা নিয়ে বহুত প্রোটেস্ট করছে, কিন্তু করে দিছে, ঘোষণা করে দিছে। ও লোকগুলো সব হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে, বুঝতে পারছেন না? তারা এখানে চুরি ডাকাতি, হানত টানত, দিকদার, মারামারি, পিটাপিটি শুরু হয়ে গেছে, এবং এইটা সেনাবাহিনীর মধ্যেও এটা হয়ে গেছে। এবং এইটা কত রকমের কি হইল। তো এই জন্য জেনারেল জিয়া এসে উনি হি টুক এ স্ট্যান্ড, ফার্ম স্ট্যান্ড, যে এইটা আমাদেরকে শেষ করতে হবে। এবং উনি ওই ট্রায়াল করে করে এটা সেনাবাহিনী, এটা আর্মি, আর্মির সঙ্গে কোনো এই চুদুরবুদুর হবে না, মানে ওই ডিসিপ্লিনটা রক্ষা করা। হ্যাঁ, বিলকুল, এটার মধ্যে কি নাই। উনি একটা প্যাট্রিয়ট, সুপার প্যাট্রিয়ট। এই লোকটা সুপার, যাকে আমরা ডিসকাস করতেছি, হি ওয়াজ সুপার প্যাট্রিয়ট। উনি দেশের ভালো চাইতে, মানুষের ভালো চাইতে, এবং সেনাবাহিনীর ভালো চাইছে। আমি আসবো আবার আপনার কাছে, একটু শুনে আসি। রিটা রহমান যে বিষয়টি বলছিলেন জনাব মুজিবুল হক, আমরা যে বিষয়গুলো দেখেছি যে সাধারণত বলা হয় যে সেনাবাহিনীর ভেতর থেকে যখন কেউ আসে তার ভিতর সেই গণতন্ত্র মনা বা গণতান্ত্রিক চেতনা সেই অর্থে থাকে না। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষেত্রে আমরা যেটি দেখলাম, 4টি সংবাদপত্র ছিল, সেটিকে সেই বার খুলে দেওয়া হলো, কিংবা রাজনৈতিক দলগুলোর যে সব রাজনৈতিক দলকে যে বন্ধ করে দেওয়া হয়েছিল সেটিকে উন্মুক্ত করে দেওয়া হলো। এই বিষয়গুলো এবং সব মত পথের মানুষকে একত্রিত করে যে রাজনীতির একটা মানে পথ চলা, এই বিষয়টিকে কিভাবে দেখেন? জি, উনি তো অ্যাকচুয়ালি স্বাধীনতার পরে গণতান্ত্রিক, প্রকৃত গণতান্ত্রিক যে ধারাটা, এটা তো ওনার নেতৃত্বেই শুরু হলো বাংলাদেশে। তার আগে তো গণতান্ত্রিক কোনো ধারা ছিল না, সেভাবে কোনো নির্বাচনও হয়নি। আমরা সবাই জানি যে 1973 সালে যে নির্বাচন হয়েছিল সেটা কীরকম নির্বাচন, ভোট বাক্স গায়েব হয়ে যেত, হেলিকপ্টারে করে তুলে নিয়ে গিয়ে ঢাকায় এনে গণনা করা হতো, এরকম বহু ঘটনা আছে। তো সেই অর্থে তো জিয়াউর রহমান সাহেব বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করে স্বাধীনতার পরে। তার আগে কোনো স্বাধীনতা, গণতান্ত্রিক প্রক্রিয়াই ছিল না, মানে একমুখী ছিল, এবং জাতির পিতা বঙ্গবন্ধু ছাড়া কোনো কিছুই হতো না তার নিয়ন্ত্রণে। আসলে তথাকথিত তার নাম ব্যবহার করলেও আমরা যেটা জানি, ভারতীয় আগ্রাসন পুরো দেশটাকে তাদের ইচ্ছে মতো পরিচালিত করত। এমনকি যে আমাদের যে কনস্টিটিউশনটা হলো সেটা কিভাবে হলো, এটা নিয়েও তো নানান কথা আছে। তো বলতে গেলে যে জিয়াউর রহমান সাহেব একজন মহানুভব মানুষ ছিলেন, এবং তার যে দেশপ্রেম ছিল অসাধারণ। আমার মনে আছে আমার বাবা সবসময় বলতেন যে আমার জীবনের শ্রেষ্ঠ মানুষ আমি জিয়াউর রহমানকে দেখতে পারি, মানে মানুষের যে গুণাবলীগুলো আছে, মানবিক যে গুণাবলী, সেইগুলো আমি তার মধ্যে দেখতে পারি। এবং আমার বাবা তাকে খুব পছন্দ করতেন। এরকম একটা কথা আছে, অনেকে বলে, সাংবাদিকরা, বিশেষ করে আপনি তো গিয়াস কামাল চৌধুরীকে চিনতেন না, তারপরে এরশাদ মজুমদার, দুজনই আজকে নেই আমাদের মাঝে। ওনারা বলতেন, আমার মনে আছে আমার বাবার মৃত্যুবার্ষিকীতে মাঝে মাঝে এসে, যে জিয়াউর রহমান যখন প্লেন নিয়ে ঘুরছে ল্যান্ড করার জায়গা পায় নাই, রাজনীতি ওই অর্থে বলেছেন যে জাদু মিয়া তখন বুকটা পেতে দিয়েছিলেন, ওনার বুকের উপরে জিয়াউর রহমান এসে প্লেনটা ল্যান্ড করে। তো তার মানে হচ্ছে যে রাজনৈতিক দিক নির্দেশনা, যদিও তিনি একটা উপদেষ্টা মণ্ডলী করেছিলেন এবং আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব রেখেছিলেন, কিন্তু প্রক্রিয়াটা যখন করেন তখন কিন্তু জাদু মিয়ে রাজনৈতিক প্রক্রিয়াটা শুরু করে, এবং তারা দুজন মিলে 3 মাস আলোচনার মাধ্যমে তারা একটা প্রক্রিয়ায় সমমত হয়, এবং তারা এই প্রক্রিয়াটা বাস্তবায়নে বেরিয়ে আসে। সেটা ওই আমরা দেখেছি 1978 থেকে এটা শুরু হয়। প্রথমে ফ্রন্ট হলো, তারপরে নির্বাচন হলো, তারপরে দল হলো। তো যাই হোক, আমার বাবার দলটাও সবাই মার্চ করেছিলেন, 6টা দল, শুধুমাত্র ন্যাশনাল আওয়ামী পার্টি কিন্তু মার্চ করেনি। আমার আব্বা সাসপেন্ডেড রেখেছিলেন। ওটার মূল কারণ ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতি সম্মান রাখা, এবং তিনি এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন। তো সেই জন্য সাসপেন্ডেড রেখে উনি দলে জয়েন করেন। হ্যাঁ, তো উনি
অনেকেই বলেন যে বিএনপির কো ফাউন্ডার মশিউর রহমান, যারা জানে তথ্যগুলো, অনেকেই তো জানে না। তো তো জিয়াউর রহমানের সাহেবের কথা বলতে গেলে উনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরে সবকিছুই বলতে গেলে গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো যে কটাই আমাদের দেশে এখন পর্যন্ত আছে, সেটা শুরু বা এটার সূত্রপাত উনি করে গিয়েছিলেন, তাই না? আপনি বলেন ইউথদের নিয়ে, আপনার শিল্পকলার কথা বলেন, সবকিছুই কিন্তু ওনার হাতে। পদক প্রবর্তন করা। হ্যাঁ, এবং আমার মনে আছে যে প্রথম ইউথ ডেলিগেশন টু চায়না পাঠিয়েছিলেন উনি, সেটার আমি একজন সদস্য ছিলাম। আচ্ছা, ফার্স্ট ইউথ ডেলিগেশন টু চায়না। হ্যাঁ, তারপরে চীনের সঙ্গে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক কিন্তু উনি প্রতিস্থাপন করেন। তার আগে কিন্তু চীন বা ওই অঞ্চলের বা ইসলামিক রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্কই ছিল না স্বাধীনতার পরে পরে শেখ সাহেবের রেজিমটায়। এটা জিয়াউর রহমান সাহেব এসে একটা উন্মুক্ত একটা পররাষ্ট্রনীতি উনি তৈরি করলেন এবং ওটা উনি বাস্তবায়ন করলেন, এবং বাংলাদেশ তখন থেকে তো উন্মুক্ত। তার আগে তো ভারতমুখী ছিল, ভারত এবং রুশ। শিশু কিশোর যারা, তাদের শিল্প সাহিত্যের বিকাশের ক্ষেত্রে নতুন করে উনি যেমন নতুন কুড়িটা চালু করলেন এবং খুব উৎসাহ দান করতেন। উনি উৎসাহ দান করতেন কিভাবে? নিজে যেতেন উনি প্রতিটা অনুষ্ঠানে, ছোট অনুষ্ঠান হলে উনি নিজে উপস্থিত থাকতেন, যাতে করে সবাই উৎসাহিত হয় এবং এই সেক্টরটাকে মানুষ স্পন্সর করে, এটা এগিয়ে আসে, শিশুদের প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায়। এইসব ক্ষেত্রে ওনার অনেক অসাধারণ আরেকটা দিক ওনার আছে, উনি হাঁটতেন। উনি যে হাঁটতেন, মানে বিশেষ করে যখন উনি যেদিন থেকে রাজনীতিতে আসলেন, ওনার 19 দফা খাট খনন, এগুলো সবকে কেন্দ্র করে উনি যে হাঁটতেন সারা বাংলাদেশে, ওনার সঙ্গে কিন্তু কেউ হেঁটে পারত। তো ওনার এক্ষেত্রে ওনার অসাধারণ একটা অবদান বা নাম আছে। আমি আসবো আবারও একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছে বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। মেজর অবসরপ্রাপ্ত মুজিবুল হক, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের নানা দিক নিয়ে শুনছিলাম। উনি সেনাবাহিনীতে, আপনি বলছিলেন যে নানা রকম গতিশীল নেতৃত্ব বা ওনার দায়িত্বের বাইরে যে অনেক কিছু করেছেন, সেই বিষয়গুলো আছে। সেনাবাহিনীর মধ্যে যথেষ্ট জনপ্রিয় ছিলেন, সেটি বলছিলেন আপনি। জীবনযাপনের ক্ষেত্রে আপনি কাছ থেকে দেখেছেন অনেকটা, সবাই সাদামাটা জীবনযাপনের কথা বলে, যদি সেই জায়গায় একটু উল্লেখ করেন আমার দর্শকদের উদ্দেশ্যে। আমি আসতেছি, তো তার আগে আমি একটা পয়েন্ট আপনার দ্বিমত না ক্লারিফাই। এই ডেমোক্রেসি আমরা সিপাহীরা যা বুঝি, এ কিন্তু পলিটিশিয়ানরা বুঝে না। আপনি চার্চিল, হি ওয়াজ এ সোলজার, বেসিক্যালি সে একটা আর্মি অফিসার। রেগান, তারপরে আরও দেখেন না আপনি, সাদাত, আনোয়ার সাদাত, এগুলো সব মিলিটারি লোক, বুঝতে পারছেন? আমরা বুঝি, উই নো হোয়াট ইজ ডেমোক্রেসি। আমরা, কারণ আমাদের চিন্তাধারা সোজা, আমরা বক্কর চক্রের মধ্যে নাই, বুঝতে পারছেন না? অ্যান্ড এই আমরা ওই যে পলিটিক্স করে পেট পালার মতন না, উই ডোন্ট বিলিভ ইন দ্যাট। আচ্ছা, এখন আপনার প্রশ্নটা, যে খুব সাদামাটা জীবনযাপন করেছেন। হ্যাঁ, এইটা আমি, আমার বাসা আর ওনার বাসা দেওয়ালের এক পাশে, ওই পাশে। আচ্ছা। তো যাই হোক, কোনোরকম কোনো জাঁকজমক কোনো আমি শুনি না ওখানে। আচ্ছা। কোনো কিছু শুনি না। উনি সকাল 6টায় উঠে 7:30টার মধ্যে আর্মি অফ হেডকোয়ার্টার আসতো, 7:30 আগেই আসতেন উনি, অথবা হেলিকপ্টারে চলে যেতেন বাইরে। তারপরে আবার রাত্রে ফেরত আসতেন রাত্রেবেলা। এই ছিল তার রুটিন। খানা টানা আমি ওনার বাসায় যাইনি খানা খেতে, কিন্তু যারা গেছে তারা বলছে যে ভাই ওনার বাসা যেও না, কারণ উনি দিবে এই আপনার ওই যে করলা ভাজি, করলা ভাজি, আর ওই যে ছোট মাছ, লতি, আচ্ছা, কচুর লতি, কচুর লতি, এই সমস্ত, বাট দিস আর ভেরি নিউট্রিশাস, এই সমস্ত উনি দিতেন এগুলো। আবার আমরা শুনছি যে যখন বিদেশে যাইতেন, তখন এই যে বা কোনো এখানে ফাংশন হইতো, তখন উনি ম্যাডামের জন্য এই পার্ল হাউস ছিল একটা এখানে
আচ্ছা এখন আছে কিনা জানি না, ইন্টারকনের সামনে। আচ্ছা ওখান থেকে উনি এটা নিতেন, মুক্তান ধার করে নিতেন যে উনি পড়েন। আচ্ছা আচ্ছা এরকম অবস্থা ছিল তার। উনি একেবারে খুবই সাদা পাতা, এবং উনি বলতেন যে আমি একটা গরিব দেশের প্রেসিডেন্ট, আমি তো গরিবই, আমার থাকতেই হবে গরিব, বুঝতে পারছেন না? এইভাবে উনি চিন্তা করতেন। হি ওয়াজ ভেরি মাচ আর ওই অনুপাতে দেখেন লি কুয়ানের একটা ইন্টারভিউতে বলছে যে আমরা একটা কোথায় গেলাম, একটা সম্মেলনে, ওখানে বাংলাদেশের লিডার আসলো, আমরা কয়েকদিন 3-4 দিনই ছিল, দেখলাম বাংলাদেশ বিমানের একটা প্লেন দাঁড়ায় আছে 3-4 দিন। আমি চিন্তা করলাম, বললাম এই দেশটার 12টা বাজছে, বুঝতে পারছেন না? তো ওইটা হলো দিস ইজ দ্য ডিফারেন্স। তো উনি কিন্তু ভেরি মাচ ওইভাবে ওনার সাদামাটা জীবনযাপন, এবং উনি এই ছেলে দুইটাকে যাকে মানে আমেরিকা পাঠাবে বা ইউকে পাঠাবে, ডেফিনেটলি অনেক অফার ছিল, করেন নাই। উনি এখানে মোহাম্মদপুর রেজিডেন্সিয়াল স্কুলে পড়েছেন, তারপর ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন। উনি বলেন না, আমার ছেলে পেলে এখানে চলবে, আমার নর্মাল যেরকম সাধারণ ছেলে পেলে সেই করবে, বুঝতে পারছেন না? ব্যাটম্যান স্কুলে নিয়ে যেত, এইটা হলো ম্যাক্সিমাম। আচ্ছা আচ্ছা, আমি আসার চেষ্টা করবো আবার আপনার কাছে, একটু শুনে আসি। রিটা রহমান, আমরা যে অর্থনীতির এখন যে বুনিয়াদ দাঁড়িয়ে আছে, যে ভিত্তির উপর, তার মূল দুটি শক্তি হচ্ছে তৈরি পোশাক খাত এবং রেমিটেন্স, এবং বলা হয়ে থাকে মূলত এই দুটির গোড়াপত্তন হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়েই। সেই বিষয়টি যদি একটু উল্লেখ করেন। ধন্যবাদ। জি, অবশ্যই অর্থনৈতিক মেরুদণ্ড বা কাঠামো দৃঢ় করা একটা মূল কাজ ছিল স্বাধীনতার পরে, বা শেখ মুজিব রেজিমের ফলের পরে। তো সেটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমার মনে আছে এটা নিয়ে নানান কথাবার্তা হতো। আমি তখন ছোট ছিলাম, আমি ইন্টারমিডিয়েট পাস করেছি, ইউনিভার্সিটিতে বোধহয় ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে এই সময়টায়। তখন আলোচনা করতে আমি শুনেছি, আমার আব্বা আলোচনা করছিলেন যে আমাদের দেশে মূল রিসোর্সেস হচ্ছে, আমরা তো ওভার পপুলেটেড একটা দেশ, তো এটার মূল রিসোর্সেস হচ্ছে মানুষ। তো মানুষকে যদি আমরা রপ্তানি, হিউম্যান রিসোর্সেস এক্সপোর্ট ব্যাপারটা ওনারা আলাপ করতেন। তো এগুলো এক্সপ্লোর করে করে উনি বের করেছেন কোন খাতটা করলে আমরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হব। এগুলো খুব খুব গুরুত্ব সহকারে উনি দেখতেন, যে জন্যে উনি এক্সপ্লোর করেছেন। যে এমন না যে উনি নিজেই জানতেন যে এই সেক্টরগুলোকেই করতে হবে, তা না। উনি এটা নিয়ে বিভিন্ন গ্রুপের লোকজনের সঙ্গে বসেছেন, আলোচনা করেছেন, করে উনি বের করেছেন যে এগুলো করলেই আমাদের অর্থনীতি স্বনির্ভরতা আমরা পৌঁছতে পারবো একটা সময়। তো বিশেষ করে ম্যান পাওয়ার এক্সপোর্ট সেটা ওনার সময় আমার আব্বারও এখানে একটা বড় গুরুত্বপূর্ণ অবদান ছিল, কারণ উনি সবসময় কৃষি খাত আর ম্যান পাওয়ার নিয়ে কথা বলতেন। তো জিয়াউর রহমান সাহেব ওটাকে এন্ডোর্স করতেন। তো ওখানে পার্থক্যটা ছিল কি, জিয়াউর রহমান তো একজন মিলিটারি খুব ডিসিপ্লিন মানুষ ছিলেন, আর আমার আব্বারা রাজনীতি করেছেন আজীবন। তো ওই যে কম্বিনেশন, আমি মনে করি যে বাংলাদেশে ওই সময় যে একটা ইউনিক একটা যে প্রশাসন ছিল ওই সময়টায়, সেটার মূল কারণটা ছিল যে একটা মিলিটারি ক্যাপাবিলিটিসের সঙ্গে রাজনীতিকবিদদের যে একটা কম্বিনেশন, সেটার কারণেই কিন্তু এরকম একটা ইউনিক একটা সরকার বাংলাদেশের স্বাধীনতার পরে, এবং আজ পর্যন্ত যতগুলো সরকার এসছে সবগুলোর ক্ষেত্রে দেখা যায় ওই সরকার সব থেকে বড় অবদান রাখতে পেরেছিল দেশের জন্যে, তাই না? সুফলটা, যার সুফল কিন্তু এখনো টিকে আছে, তাই না? আজকে যে ওই ভিত্তিটা যে তৈরি করেছিলেন উনি, সেই কারণে কিন্তু বাংলাদেশে এখনো ওটা সুফল ভোগ করছে, তাই না? কি বলেন আপনিও তো তাই বলবেন। জি, আচ্ছা, আরেকটি ব্যাপার যেটি বলা হয়ে থাকে যে রাজনীতিতে, আমরা বর্তমানের রাজনীতি বা আমরা যখন থেকে রাজনীতি দেখেছি, একটি তো হানাহানির রাজনীতি আছে, এবং বিরোধী পক্ষ অপর পক্ষকে একেবারে সমূলে উৎপাটন করে দেওয়ার যে রাজনীতি, ভিন্ন মতকে দমনের রাজনীতি, এই জায়গাতে দেখা গেছে একটা ভিন্নতর বিষয়। পয়েন্ট আনতে চাই, এই পয়েন্টটা আমার মনে খুব গুরুত্বপূর্ণ। আজকের আলোচনার প্রেক্ষাপটে যা হচ্ছে, সবাই যেভাবে আলোচনা করছে, দেখেন অনেকেই বলে থাকে যে সে সময় জিয়াউর রহমান সাহেব আওয়ামী লীগকে কি বলে রিহ্যাবিলিটেট করে, আবার
নিয়ে আসে, রাজনীতি করার সুযোগ রাজনীতিতে সুযোগ দেয়। সেই সময় আওয়ামী লীগের ভূমিকাটা আপনি চিন্তা করে দেখেন। তো সেই সময় আওয়ামী লীগ যে অবস্থায় ছিল, আজকে যে আওয়ামী লীগ অবস্থা এক কিন্তু না, একেবারে আকাশ এবং পাতাল পার্থক্য। আজকে আওয়ামী লীগ হচ্ছে একটা ঘৃণিত একটা রাজনৈতিক দল। কি কারণে? তারা অন্যায় করেছে, তারা দেশের জনগণকে হত্যা করেছে গুলি করে, এবং এই গুলি যে কিনেছে তাদের জনগণের টাকার, ট্যাক্সের টাকায়, তাদের উপরে তারা গুলি করেছে নির্দ্বিধা নির্বিকারে, এবং মানুষের সামনে কোনো গোপনীয়তা ওনারা একটু চিন্তা করেন নাই যে আমরা জনগণকে কি করে এইভাবে গুলি করি। এবং বাচ্চা বাচ্চা ছেলেরা বিক্ষোভ করছে, তাদের আমরা রাস্তায় দাঁড়িয়ে মনে হচ্ছে যে ব্যাটল ফিল্ডে আছি। সমস্ত অ্যামুনিশন নিয়ে গুলি করে হত্যা করেছে, ড্রোন দিয়ে হত্যা করেছে, 54 বাচ্চা শিশু হত্যা করেছে, যার জন্য ইউনিসেফ পর্যন্ত বিবৃতি দিয়েছে। সেই আওয়ামী লীগের যে হীনকর্ম, তার সঙ্গে আপনার 75 আওয়ামী লীগের কোনো তুলনাই হয় না। তারা তো তখন বলবো নির্বোধ ছিল। ভারতীয় অপশাসনের কারণে অনেক ভুলটুল তারা করেছে। বলা হয় রক্ষী বাহিনী দিয়ে 44,000 বিরোধী নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল সেই সময়, কিন্তু তারপরে তারা ওপেনলি তো করে নাই। শেখ হাসিনার মতো রাস্তায় দাঁড়িয়ে আমাদের বাচ্চা বাচ্চা ছেলেগুলোর উপরে তো গুলি ছড়ে নাই এবং হত্যা করে নাই। এবং আমরা দেখেছি ভ্যানে করে ডেড বডি নিয়ে ওটাতে আগুন জ্বালিয়ে দিয়েছে। কত বড় জঘন্যতম ব্রুটালিটি, শুধু না, অন্যায়, অপরাধ। এই অপরাধ ক্ষমা করে দিয়ে আজকে যদি আওয়ামী লীগকে কেউ আনতে চেষ্টা করে, সেটা দেশের মানুষ তো করবেও না, এবং ইতিহাসে এটা লিখিত থাকবে যে কারা বেইমানি করলো এই যে আত্মত্যাগী রক্তগুলোর সঙ্গে। এই বাচ্চাগুলো আজকেও 33,000 বাচ্চা, তাদের কান নাই, তাদের পা নাই, হাত নাই, চোখ নাই, কানে শোনে না। এটার একটা সাংঘাতিক প্রতিক্রিয়া হবে। কিন্তু সেই আওয়ামী লীগ যে লোকে বলে যে জিয়াউর রহমান সাহেব আওয়ামী লীগকে রিহ্যাবিলিটেট করেছিল বা নিয়ে এসেছিল আরেকবার, সেই আওয়ামী লীগ, তখন তো আওয়ামী লীগের ওইভাবে ভূমিকা ছিল না। আওয়ামী লীগ অপরাধের দৃষ্টিকোণ থেকে, হ্যাঁ, আপনি চিন্তা করেন আওয়ামী লীগকে কিন্তু তারা করে বাকশাল বানালো। আওয়ামী লীগ তো ছিল না সেই সময়, বাকশাল ছিল, একদলীয় শাসনতন্ত্র। সেই আওয়ামী লীগকে জিয়াউর রহমান সাহেব এনেছিলেন, ওটা যুক্তি আছে। কিন্তু আজকের আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ না। যারা আজকের আওয়ামী লীগকে আবার নিয়ে আসতে চেষ্টা করছে, তারা কিন্তু একটা ঐতিহাসিকভাবে দোষী হয়ে থাকবে দেশের মানুষের কাছে। মুজিবুল হক, যদি কিছু আর যুক্ত করতে চান আপনি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আছি। আমি আপনার জিয়াউর রহমান সাহেবের সম্বন্ধে একটা কথা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দেশে কিন্তু এই শুরু থেকে সবচেয়ে বড়, আমার মনে হয় সবচেয়ে বড় ন্যাশনাল সিকিউরিটি ইস্যু ইজ আরাকান। উনি কিন্তু বার্মিজদের ডেকে বলছেন, ভাই আপনারা যদি এই ওদের না নিয়ে যান, আপনাদের লোক বলে, না এটা আপনাদের লোক, আমাদের না, এটা আমরা আপনাদের লোক, আমাদের বাঙালি না, এগুলো যদি না দিয়ে যান তাহলে কিন্তু আই উইল আর্ম দেম। আচ্ছা, আমি অস্ত্র দিব, তাদেরকে ট্রেনিং দিব এবং পাঠা দিব। পরের দিন নিয়ে আসছে, বুঝতে পারছেন না? তখন কিন্তু 13টা ক্যাম্প ছিল, একটা না, শুধু রোহিঙ্গাদের না, সব জাতি একটা একটা, ওই ছাত্র মাত্র কারা এই পুরা হিল ট্র্যাক্সে, এই বর্ডারের 13টা ক্যাম্প ছিল। হ্যাঁ, 13টা, সবগুলোকে উনি বলছে ঠিক আছে, আই উইল আর্ম দেম অ্যান্ড সেন্ড ইট ব্যাক। এগুলো তুমি এগুলো ফালতুগির কাজ করো না। ওরা নিয়ে ফেলছে। কিন্তু আমরা এখন তারপরে হইতে এই করি, হর্ন করি, তেন করি, কিছু হচ্ছে না। 2 কোটি লোক, 2 কোটি বোধহয় 2 কোটি লোক আছে এখানে, করতেছে, থাকতেছে। আমরা শেষ করব, অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে আছি। রিটা রহমান, যদি কিছু যুক্ত করেন। না, ধন্যবাদ। যুক্ত করব যে আসলে আমাদের রাজনীতিক যারা, আমাদের নেতৃবৃন্দ বা দেশ গঠনে যারা বড় ভূমিকা পালন করে, আসলে এই ভূমিকাটা কেন, আসলে এটা হচ্ছে দেশের মানুষের জন্য একটা এক্সাম্পল তৈরি করা এবং তাদের উৎসাহিত করা যে সঠিক কাজটা করো, তাহলে দেশ তোমাকে সম্মান দিবে। তো এই সঠিক কাজটা করবার জন্যে আমি সবাইকে আহ্বান জানাবো। সামনে আমাদের নির্বাচন, ত্রয়োদশ নির্বাচন খুব সামনে।
আমি আশা করব যে আমরা এমন কিছুর মধ্যে ঢুকে যাব না যে বিদ্বেষ বা ক্যাম্পেইন করতে গিয়ে যে একজনকে আমরা আহত করি বা আঘাত করি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। আমরা আলাপ করছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে তার বর্ণাঢ্য জীবন নিয়ে। আমরা সবসময় বলে থাকি যে যে কোনো দিবস আসলেই কারো প্রতি শুধুমাত্র সেই সময়ই আমরা আলোচনা করব সেটি নয়, সেটি একেবারেই আনুষ্ঠানিকতার বৃত্তে বাধা হয়ে যায়। আমরা চাই যে তার যে আদর্শ, সেই আদর্শে যাতে আমরা অনুপ্রাণিত হতে পারি এবং সেইভাবে দেশ গঠনে ভূমিকা রাখতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।